এবার আমরা স্পেসিফিক এক্সাম্পেলে যাব। স্পেসিফিক এক্সাম্পল যেমন ধরো প্রথমেই যেটা এখানে বলা হয়েছে, সেই স্পেসিফিক এক্সাম্পলটা হচ্ছে দেখো MnO4 মাইনাস জল I মাইনাস, সেখান থেকে MnO2 IO3 এবং OH মাইনাস। জারণ অর্ধবিক্রিয়া প্রথমে I মাইনাস থেকে IO3 মাইনাস হয়েছে, আর বিজারণ অর্ধবিক্রিয়া কী হয়েছে MnO2 থেকে MnO4 মাইনাস থেকে MnO2। যদি আমরা এটাকে স্ক্রিন শেয়ার করি সেখানে ব্যাপারটা একটুখানি পরিষ্কার আমরা বুঝতে পারবো। সেই ব্যাপারটা হচ্ছে এই রকম। কীরকম? যেমন ধরো I মাইনাস থেকে হয়েছে তোমার IO3 মাইনাস। আমি আগেই বলেছি নিয়মাবলীতে, যেখানে অক্সিজেন বেশি, যত অণু বেশি, ঠিক তত অণু আমরা জল যোগ করে দেব, এবং তার ঠিক উল্টো দিকে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস আয়ন যোগ করব। এর ফলে যেটা দেখা গেল যে এদিকে একটা নেগেটিভ চার্জ, এদিকে 6টা প্লাস একটা, মোট 7টা নেগেটিভ চার্জ। তারপর আলটিমেটলি থাকছে এখানে 6টা এক্সেস নেগেটিভ চার্জ থাকছে। ওই 6টা এক্সেস নেগেটিভ চার্জকে প্রশমিত করতে গেলে +6E ডান দিকে আমাকে দিতে হচ্ছে। এর পরে যেটা বলছে দেখো MnO4 মাইনাসটা কনভার্ট হয়ে গেছে তোমার MnO2-তে। তাহলে এখানে দুটো অক্সিজেন, এখানে 4টে অক্সিজেন, ব্যালেন্স করতে গেলে দুটো অক্সিজেন দরকার, সেই জন্য 2 অণু জল যোগ করেছি। যেই 2 অণু জল যোগ করলাম তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস আয়ন যোগ করলাম, অক্সিজেন হাইড্রোজেন সব ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখতে হবে এখানে 4টে মাইনাস আর এখানে একটা মাইনাস, তার মানে ডান দিকে 3টে মাইনাস এক্সেস আছে। 3টে মাইনাস এক্সেসকে প্রশমিত করতে গেলে 3 ইলেকট্রন। আমরা আগেই জেনেছিলাম যে ইলেকট্রন সংখ্যা জারণ বিজারণ বিক্রিয়ার সমান হয়, সেই জন্য এই সমীকরণটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি 3 দিয়ে 6 হবে, বা 2 দিয়ে গুণ করার পর এই সমীকরণ যোগ করে দিলেই আমরা টোটাল সমতাযুক্ত সমীকরণ যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা পেয়ে যাব। এখানে সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে লেখা হয়েছে, লেখার পর OH আর বাকি যে আয়নগুলো ছিল তাদেরকে অ্যাডজাস্ট করে ডান দিক বাম দিকে এখানে পুরো মূল সমীকরণটাকে দেখানো হয়েছে। এরপরে আর একটা ইন্টারেস্টিং এক্সাম্পলে আমরা যেটা চলে যাব, সেটা ধরো সেকেন্ড এক্সাম্পল। জিঙ্কের সাথে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া ঘটালে সোডিয়াম জিঙ্কেট, অ্যামোনিয়া এবং জল। তাহলে নিয়ম অনুযায়ী রিয়াকশানটা দেওয়াই আছে, তাহলে সেটাকে আয়নীয় রূপে কনভার্ট করতে হবে। আয়নীয় রূপে কনভার্ট করার পর জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া যেটা দেখা যায় জিঙ্ক থেকে সোডিয়াম জিঙ্কেট তৈরি হচ্ছে, আর বিজারণ অর্ধবিক্রিয়া দেখো নাইট্রেট থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এটাকে যদি আমরা স্ক্রিন শেয়ার করি তাহলে সেখানে যেটা দেখতে পাবো দেখো, জিঙ্ক থেকে সোডিয়াম জিঙ্কেট বা ZnO2 2-। এখানে অক্সিজেন বেশি, কটা বেশি? দুটো বেশি। 2 অণু জল যোগ করলাম, যেই 2 অণু জল যোগ করেছি তাহলে দ্বিগুণ সংখ্যক OH মাইনাস আয়ন তার উল্টো দিকে যোগ করতে হয়, এদিকে করে দিয়েছি। এখানে দুটো মাইনাস, এখানে 4টে মাইনাস, তার মানে এদিকে দুটো মাইনাস এক্সেস, তাহলে এখানে +2E করে দিলাম। ঠিক একইভাবে যখন NO3 মাইনাস ছিল, ওই NO3 মাইনাসটা কনভার্ট হয়ে গেছে অ্যামোনিয়াতে, বিজারণ অর্ধবিক্রিয়া। অক্সিজেন এখানে 3টে বেশি, সেই জন্য 3 অণু জল আমি যোগ করলাম, আর এখানে দ্বিগুণ সংখ্যক 6OH মাইনাস আয়ন যোগ করলাম। এবার এখানে একটা জিনিস, এই হাইড্রোজেনটাকে তো আমরা কোনোভাবেই এই অক্সিজেন জলের অক্সিজেন এই অক্সিজেন দ্বারা ব্যালেন্স করিনি, তাহলে এখানে 3টে হাইড্রোজেন এক্সেস হয়ে গেছে। দেখো যেই 3টে হাইড্রোজেন এক্সেস হলো, তাই আমরা 3OH মাইনাস অ্যাড করলাম, আর বাম দিকে 3H2O অ্যাড করলাম। আমি আগেই বলেছি জল যোগ করে অক্সিজেন ব্যালেন্স করার পর উল্টো দিকে দ্বিগুণ সংখ্যক OH দেওয়ার পরেও যদি হাইড্রোজেন ব্যালেন্স না হয়, যেদিকে হাইড্রোজেন বেশি, যত বেশি তত সংখ্যক OH, তার বিপরীত দিকে জল যোগ করতে হবে। তাহলে আলটিমেট সমীকরণটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার NO3 মাইনাস প্লাস 6H2O। তাহলে ডান দিকে চলে যাচ্ছে তোমার NH3 প্লাস 9OH এই মাইনাস। তাহলে এখানে 9টা মাইনাস, আর এখানে হচ্ছে তোমার এটা 6 ছিল, একটা মাইনাস, তার মানে আলটিমেট এদিকে 8টা নেগেটিভ চার্জ বেশি, সেই জন্য এখানে আমরা নেব 8 ইলেকট্রন। তাহলে এখানে 8টা ইলেকট্রন, এখানে দুটো, ব্যালেন্স করতে গেলে এই সমীকরণটাকে আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল সমীকরণের সাথে যোগ করতে হবে। এইভাবে কিন্তু আমরা বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে পারি, সেটাই এখানে করা হয়েছে। এবং ফাইনালি করে যেটা পেয়েছে সেটা দেখো তোমার আয়নীয় রূপের সমীকরণ। এই আয়নীয় রূপের সমীকরণটাকে আণবিক রূপে, অর্থাৎ জিঙ্ক তার সাথে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এইগুলো পরপর ছিল, এখানে বসিয়ে দিয়েছি।
এখানে আমরা নেক্সট আমরা কয়েকটা HW আলোচনা করেছি, এই HWগুলো থেকে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আমি শুধু একটুখানি বলে দেবো, এখানে ছিল 0 থেকে এখানে তোমার বৃদ্ধি পেয়েছে 7, তার মানে এটা হবে জারণ অর্ধবিক্রিয়া। আর সরি, ওটা হবে না, এটা ছিল 0 থেকে হয়ে গেছে মাইনাস, বিজারণ অর্ধবিক্রিয়া। ঠিক একইভাবে এইটা থেকে অক্সিজেন যুক্ত হয়েছে জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধ বিজারণ অর্ধ আণবিক রূপ নয়, এটা আয়নীয় রূপে দেওয়াই আছে, তাহলে কাজটা আমাদের সোজা হয়ে গেল। এরপরে যেটা জায়গা হচ্ছে সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়ায়, এই রিয়াকশানে ক্লোরিন 0, এখান থেকে তোমার হয়েছে -1 বিজারণ, এখান থেকে হয়ে গেছে +5 জারণ। তাহলে জারণ বিজারণ একই সাথে হচ্ছে একটা ডিসপ্রপোর্শন বিক্রিয়া, এটাকেও আমরা ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান করতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে মানেই ক্ষারীয়। এবার MnO4 2- তার সাথে জল দিয়ে MnO4 OH MnO2, এটাকেও আমরা কিন্তু সমতা বিধান করতে পারবো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান। সেটা কীরকম? জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করতে গেলে এখানে আমাদের কতগুলো নিয়মাবলী জেনে নিতে হবে। একটুখানি আমি এখানে বলে নিই, আমাদের পরীক্ষার নিয়ম হচ্ছে প্রত্যেক বছর একটা করে সমতা বিধান থাকবেই, হয় জারণ সংখ্যা পদ্ধতিতে অথবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। এবার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ক্ষারীয় মাধ্যমে না আম্লিক মাধ্যমে সেটা কোনো ঠিক নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আম্লিক মাধ্যমে পড়ছে, তার মানে এই নয় যে আম্লিক মাধ্যমেই পড়বে, ক্ষারীয় মাধ্যমেও কিন্তু রিসেন্ট ইয়ারেই এসেছে। এবার বলছি দেখো, জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করতে হলে আমাদের যেগুলো করতে হবে, প্রথমে কতগুলো নিয়মাবলী জেনে নিতে হবে। প্রথমে সমীকরণটিকে লিখতে হবে, যে সমস্ত মৌলের জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে সেইগুলোকে দেখাতে হবে বা নির্দেশ করতে হবে, এবং বিক্রিয়ার পূর্বে কোনো জারণ সংখ্যার কত পরিবর্তন হয়েছে, মানে কত একক বেড়েছে বা কত একক কমেছে সেটা দেখতে হবে। এবার বলছে দেখো, জারণ সংখ্যার পরিবর্তন সমান করার জন্য ও বিজারকের সংকেতকে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করতে হবে। জারণ সংখ্যার পরিবর্তনকে সমান করার জন্য বিজারকের সংকেতকে উপযুক্ত সংখ্যা দ্বারা গুণ করতে হবে। নিচে একটা ভেরি সিম্পল এক্সাম্পল আলোচনা করা হয়েছে। FeCl3 SnCl2 বিক্রিয়া করে SnCl4 এবং FeCl2 তৈরি হয়েছে। তার মানে দেখো, বাম দিকে ছিল FeCl3, অর্থাৎ ওখানে Fe+3 জারণ স্তরে ছিল, এখানে হয়ে গেছে Fe+2। তার মানে এইরকম আমরা অ্যারো করে দেখিয়ে দেবো জারণ সংখ্যার হ্রাস, আর এখানে +2 ছিল, হয়ে গেছে +4, জারণ সংখ্যা বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি যে Fe এর জারণ সংখ্যা হ্রাস, +3 থেকে +2 হয়েছে 1 একক, অর্থাৎ এটা বিজারণ। 3 জারণ সংখ্যা বৃদ্ধি, ছিল 2 হয়েছে 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করে আমরা লিখব 2 একক, অর্থাৎ এটাকে আমরা বলবো জারণ। এবার এর পরে যে ভাষাটা আছে সেই ভাষাটা একদম বাঁধাগত, সব রিয়াকশানের জন্যই লিখতে হবে। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য একটি 3 পরমাণু ও 2টি পরমাণু দরকার, অর্থাৎ জারণেরটা চলে যাবে বিজারণের সংখ্যায় আর বিজারণের সংখ্যাটা হয়ে যাবে জারণের সংখ্যায়। এখানে দেখো Fe লেগেছিল একটা, মানে Fe জারণ সংখ্যার পরিবর্তন হয়েছিল একটা, তাহলে এটা চলে যাবে টিনের ক্ষেত্রে, আর টিনের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছিল 2টো, এটা চলে যাবে Feর ক্ষেত্রে। তার মানে Fe লাগবে 2টি পরমাণু আর টিন লাগবে 1টি পরমাণু, অর্থাৎ FeCl3 লাগবে 2 অণু আর SnCl2 লাগবে 1 অণু। সেটাই আমরা এখানে লিখেছি, লিখে সমীকরণটাকে সমতা বিধান করেছি। এটা আমরা এইভাবে করব। নেক্সট যেটা চলে গেছে আর একটা ভেরি কমন এক্সাম্পল, 2 নম্বর। কার্বনকে যদি আমরা নাইট্রিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে কার্বনের জারণ সংখ্যা ছিল 0, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে 4, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা ছিল +5, হয়ে গেছে +4। তাহলে কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি কত? 4 একক, 0 থেকে 4। আর নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস 5 থেকে 4 হয়ে গেছে, তার মানে 1 একক। জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য কার্বনের জারণ সংখ্যা বেড়েছিল 4 একক, তাহলে 4টি, ওই 4 এককটা নাইট্রোজেন পরমাণুর জন্য হবে, আর নাইট্রোজেন জারণ সংখ্যা হ্রাস ছিল 1 একক, তাহলে ওই 1 এককটা হয়ে যাবে কার্বন পরমাণুর জন্য, মানে উল্টে যাবে। অর্থাৎ কার্বন ও নাইট্রোজেন 4:1 অথবা নাইট্রোজেন ও কার্বন 4:1 অনুপাতে বিক্রিয়া করবে। নাইট্রোজেন ও কার্বন 4:1 অনুপাতে অথবা কার্বন ও নাইট্রোজেন 1:4 অনুপাতে বিক্রিয়া করবে বলে, তাহলে এখানে যেই 4 বসিয়ে দিয়েছি, এখান থেকে
নাইট্রোজেনের জারণ সংখ্যা পরিবর্তন 4 হয়েছিল মানে এখানেও চোখ কান বুঝে 4 আমরা বসাবো। অর্থাৎ বিক্রিয়ক পদার্থে যে সংখ্যা বসাবো ওখান থেকে যে পদার্থের জারণ সংখ্যা হ্রাস ঘটেছে সেখানেও একই সংখ্যা আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো। দিলেই দেখো সমতা বিধান হয়ে গেছে। এবার জলের ক্ষেত্রে সমতা বিধানটা করার জন্য 2 আমরা দিয়েছি, ওটার বলতে লাগে না, বলে দিলেও হবে, না বললেও হবে, শুধু 2 বসিয়ে দিলেই হবে। নেক্সট একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল আমরা কিন্তু এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে কপার। কপারের সঙ্গে গাঢ় ও উষ্ণ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করলে কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি গ্যাস আকারে নির্গত হতে থাকে। কপারের জারণ সংখ্যা ছিল 0, হয়ে গেছে +2, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে 2 একক। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা ছিল +5, হয়ে গেছে তোমার +4, মানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে 1 একক। অর্থাৎ কপারের জারণ সংখ্যা বৃদ্ধি 2 একক জারণ, নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস 1 একক অর্থাৎ বিজারণ। জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমতা রক্ষার জন্য 2টি নাইট্রোজেন পরমাণু ও একটি কপার পরমাণুর দরকার। এবার বলেই আমরা দেখো কপারের আগে 1 বসিয়েছি আর নাইট্রোজেনের আগে 2 বসিয়েছি। যেহেতু এখানে 2, তাহলে এখানেও 2 আমরা চোখ কান বুঝে বসাবো, পরে কি হবে সেটা আমরা বুঝে নেব। তাহলে ওটা আমরা ওখানে কিন্তু বসালাম। এরপরে যেটা বলছে দেখো, এই বিক্রিয়ায় 1 মোল কপার নাইট্রেট উৎপন্ন হয়েছে, কিন্তু যাতে 2 অণু NO3 মাইনাসমূলক বর্তমান। কারণ এখান থেকে এখানে আমরা কোনো গণনাই করিনি, কারণ এখানে নাইট্রোজেনটাও +5 জারণ স্তরে আছে। অর্থাৎ ওই বাঁধাগতটা লেখার পর তাহলে নিচে আরও একটু আমাকে বলে নিতে হবে যে উপরের বিক্রিয়া 1 অণু কপার নাইট্রেট উৎপন্ন হয়েছে, যাতে 2টি NO3 মূলক বর্তমান, ওই 2টি NO3 মূলক অতিরিক্ত 2 অণু নাইট্রিক অ্যাসিড থেকে আসবে। অতএব সঠিক সমতাযুক্ত সমীকরণটি যদি বলা হয়, আগে ছিল 2, এখন 4 বসিয়ে দিলাম, আর বাকি ডান দিকে যেমন যা ছিল তাই থাকবে, ওর জন্য কোনো আর পরিবর্তন করাবো না। এই হলো আমাদের কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জল। এরপরে যেটা বলছে দেখো, জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান তোমার ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যেটা আমরা দেখালাম, তার সাথে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল 0, সেখান থেকে হয়ে গেছে -1, তার মানে হ্রাস পেয়েছে। ঠিক একইভাবে এখানে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা +1, মানে বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা এদিকটা হলো বৃদ্ধি আর নিচেটা হচ্ছে হ্রাস। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস কত? 1 একক। বৃদ্ধি কত? 1 একক। তাহলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য একটি ক্লোরিন পরমাণুর জারণ ও একটি ক্লোরিন পরমাণুর বিজারণ, অর্থাৎ মোট 2টি ক্লোরিন পরমাণু দরকার। আর 2টি ক্লোরিন পরমাণু মানে হচ্ছে 1 অণু ক্লোরিন দরকার, সেটাই আমরা এখানে লিখেছি। অতএব সমতাযুক্ত সমীকরণটি হলো Cl2 প্লাস NaOH NaOCl প্লাস H2O। এখন দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড লেগেছে, কারণ একটা NaCl এর জন্য আর একটা NaOCl এর জন্য, যেটা আমি নিচে দেখো 3rd ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। ওটা লিখে দিলে ভালো, যদি লিখে দেওয়াটাই সব থেকে ভালো, লিখে দেবে তোমরা। নেক্সট আমরা চলে যাব MnO4, অর্থাৎ KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটে যদি বিক্রিয়া ঘটানো হয়, ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়া করলে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, সালফার ট্রাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এখানে পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 ছিল, 7 থেকে হয়ে গেছে +2, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে 5 একক, বিজারণ। Fe এর জারণ সংখ্যা ছিল +2, হয়ে গেছে +3, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে 1 একক, অর্থাৎ জারণ ঘটেছে। ঠিক একইভাবে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমতা রক্ষার জন্য তাহলে আমরা বলতে পারি 5টা আয়রন পরমাণু এবং 1টা ম্যাঙ্গানিজ পরমাণু দরকার। কিন্তু রিয়াকশানটা দিকে তাহলে এটা বলছে 5টা, এটা লাগছে তোমার 5টা, সরি এটা লাগছে 1টা পরমাণু, আর এটা হচ্ছে 5টা পরমাণু, কারণ এর 5 একক চেঞ্জ হয়েছিল, এর 5 একক চেঞ্জ হয়েছিল, এর 1 একক, তাহলে এরটা এর ঘাড়ে গেছে আর এরটা এর ঘাড়ে এসেছে। এবার বলছে দেখো একটা পরমাণু দিলে হবে কি করে, এখানে তো অলরেডি আছে 2টো পরমাণু, অর্থাৎ যখনই একটা থেকে এরকম 2টো তৈরি হবে, সেই রকম বিক্রিয়ার ক্ষেত্রে চোখ কান বুঝে এই যে 1 আর 5 লেগেছিল এটাকে 2 দিয়ে গুণ করে নেবে। অর্থাৎ এখানে দেখো সেটাই আমি বলে দিয়েছি যে বিক্রিয়াজাত পদার্থে Fe2SO4 যাতে 2টি Fe পরমাণু বর্তমান, অতএব 5 × 2 10টি Fe পরমাণু এবং 1 × 2 2টি ম্যাঙ্গানিজ পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে।
তাহলে সমতাযুক্ত সমীকরণ যেটা হবে সেটা আমরা এখানে দেখেছি। দেখো 2 অণু KMnO4, 10 অণু FeSO4, H2SO4কে আমরা ব্যালেন্স এখনই করছি না, পরে আসছি। তাহলে K2SO4, MnSO4, এবার এটা তো মোট 10 হওয়ার কথা, 5 অণু, তাহলে 5 × 2 Fe2SO4 হোল 3, তার সাথে জল। ওই যে সালফেট মূলকে সমতা বিধানের জন্য মোট 18টি SO4 2- মূলক দরকার। দেখো এখানে একটা, এখানে দুটো, আর এখানে 5 × 3 = 15, তাহলে 15, 1 = 16, আর 2 = 18। এই 18টা সালফেট অণুর মধ্যে 10টা সালফেট অণু আসছে 10 অণু ফেরাস সালফেট থেকে, তাহলে আর 8 অণু ফেরাস সালফেট আর সালফেট মূলক আসবে সালফিউরিক অ্যাসিড থেকে। অতএব সালফেট মূলকের সমতা বিধান করে পাই যে কত অণু সালফেট মূলক কার থেকে আসবে সেটা এখানে আমরা বলে নিয়েছি। 10 অণু আসবে তোমার FeSO4 থেকে, 8 অণু আসবে সালফিউরিক অ্যাসিড থেকে, সেটা বলে দিয়েছি, বলে দিলেই সব থেকে বেটার হয়। তাই সঠিক সমতাযুক্ত সমীকরণটি হয়ে যাবে 2 KMnO4, 10 FeSO4, 8 H2SO4, K2SO4, 2 KMnO4, 5 Fe2SO4 হোল 3 প্লাস 8 H2। জলটাকে ব্যালেন্স করতে গেলে আর কিছু বলতে লাগে না, অটোমেটিক যতগুলো দরকার আমরা চোখ কান বুঝে বসাতে পারি। নেক্সট যেটা একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এটাও একটুখানি বড় এক্সাম্পলটা, বা অনেকগুলো বিক্রিয়া পদার্থ মানে ধাপ আছে। বিক্রিয়ক পদার্থ একটা দুটো থেকে দেখো 4টে হয়ে গেছে। KMnO4 তার সাথে HCl এর বিক্রিয়া হলে KCl, MnCl2, Cl2। এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো ম্যাঙ্গানিজ ছিল +7, সেখান থেকে হয়ে গেছে +2, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস হচ্ছে 5 একক। এটাকে আমরা লিখব জারণ নয়, ওটা আমরা লিখব বিজারণ। ওটা একটুখানি ঠিক করে নেবে, হ্যাঁ, ওটা বিজারণ হবে, জারণ ভুল হয়ে গেছে। এবার নেক্সট যেটা বলছে সেটা দেখে নেবো, একটুখানি কারেকশান এখানে করে নেওয়াই ভালো। এটা তোমার ঠিক আছে, এটা হবে বিজারণ। ওকে, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা বৃদ্ধি, দেখো ক্লোরিন এখানে -1 আছে, ক্লোরিন যদি ওখানে -1 থাকে, দেখো এখানেও -1 আছে কিন্তু, আর এখানে হয়ে গেছে 0, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা বৃদ্ধি 1 একক। তাহলে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য একটি ম্যাঙ্গানিজ পরমাণু, 5টি ক্লোরিন পরমাণু দরকার। এবার বলছে দেখো আবার সেই এখানে দুটো Cl2, আর এখানে দেখো একটা, তাহলে যেই একটা থেকে দুটো Cl2 উৎপন্ন হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা যা যা দরকার হচ্ছিল, একটি Mn পরমাণু, তাহলে 1 × 2 2টি Mn পরমাণু, এবং 5 × 2 10টি ক্লোরিন পরমাণু দরকার। মানে আগের বিক্রিয়াটার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে তখন সমীকরণটি হয় যেটা, সেটা হচ্ছে এইরকম, 2 KMnO4, 10 অণু HCl। আর যেহেতু আমরা এই যে সমীকরণটা 10টা Cl- নিয়েছি, তাহলে এখানে যেটা উৎপন্ন হবে সেটাও 10 অণু Cl পরমাণু থাকতে হবে, অর্থাৎ 5টা ক্লোরিন অণু হতে হবে। আর এটা যেহেতু 2, তাহলে এখানে আমরা 2 বসিয়েছি, আর এখানে ম্যাঙ্গানিজ যেহেতু এখানে 2, তাহলে এখানেও 2 আমরা বসিয়ে দিয়েছি। অর্থাৎ এখান থেকে এইখানে চেঞ্জ হচ্ছিল বলে 2, আর এখান থেকে এখানে চেঞ্জ হচ্ছিল বলে 10টা ক্লোরিন পরমাণু আমরা দেখিয়েছি। এবার বলছে দেখো উপরের বিক্রিয়া 2 অণু তোমার KCl আর 2 অণু MnCl2 উৎপন্ন হয়েছে, যাতে মোট 6টি Cl- আয়ন বর্তমান। এই 6টি Cl- আয়ন আসবে অতিরিক্ত 6 অণু HCl থেকে। অতএব সঠিক সমতাযুক্ত সমীকরণটি হবে 2 KMnO4 + 16 HCl, 2 KCl, 2 MnCl2, 5 Cl2। আর আবার বলছি, জলের সমতা বিধানের জন্য যতগুলো যা লাগবে সেটা আমরা চোখ কান বুঝে বসাতে পারবো। আর একটা মোস্ট কমন এবং অতি পরিচিত এক্সাম্পল আমরা এখানে দেখিয়েছি, যেটা আমরা ক্লাস 10-এ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে আলোচনা করেছিলাম, যে ফেরাস সালফাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় আমাদের ফেরিক অক্সাইড এবং তার সাথে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল। এখানে বিক্রিয়াটা ভালো করে দেখতে হবে। ফেরাস সালফাইড যৌগে Fe জারণ সংখ্যা +2, সেটা বেড়ে হয়ে গেছে +3। আবার সালফাইডের জারণ সংখ্যা হচ্ছে -1, সেটা বেড়ে হয়েছে কত, +4। এবার অক্সিজেনের জারণ সংখ্যা ছিল 0, সেটা কমে হয়ে গেছে -2, এখানেও -2 হয়েছে, আর এখানেও -2 হয়েছে। তাহলে এবার এখানে যদি আমরা বলি Fe জারণ সংখ্যা বৃদ্ধি 3 হয়ে গেছে 2 থেকে, তার মানে আমরা বলতে পারি Fe জারণ সংখ্যা বৃদ্ধি 1 একক, অর্থাৎ জারণ। ঠিক একইভাবে সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি, কারণ বাম দিকে যদি সালফার পরমাণু দুটো থাকে, তাহলে 2 দিয়ে গুণ করবো, 3টে থাকলে 3 দিয়ে গুণ করবো, ওই জন্য দেখো 2 দিয়ে গুণ করেছি। ছিল
-1 হয়ে গেছে +4, তাহলে +4 থেকে -1 বিয়োগ করতে হবে, করলে দেখো 5, তাকে 2 দিয়ে গুণ করলে 10 একক। তাহলে মোট জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত? তাহলে মোট জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেখো 10 + 1 = 11 একক। ঠিকভাবে অক্সিজেনের জারণ সংখ্যা হ্রাস কত হবে? অক্সিজেনের জারণ সংখ্যা হ্রাস মানে দেখো এখানে দুটো আছে, ডান দিকে কত আছে কি আছে পরে দেখব, বাম দিকে দুটো পরিবর্তন হচ্ছে দুটো, তাহলে একটার জন্য পরিবর্তন হচ্ছে তোমার 0 থেকে -2 2, তাহলে দুটোর জন্য পরিবর্তন হবে কত? 2 × 2, তার মানে 4 একক, অর্থাৎ এটা বিজারণ। তাহলে বৃদ্ধি পেয়েছে 11, হ্রাস পেয়েছে 4, তাহলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য এইটা লাগবে তোমার 4 অণু আর এটা লাগবে 11 অণু। সেটাকেই আমরা নিচে সমীকরণের সাহায্যে প্রকাশ করেছি, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য 4টি FeS2 এবং 11টি অক্সিজেন দরকার, তাই সমতাযুক্ত সমীকরণটি হলো বলে আমরা এখানে লিখেছি। দেখো এবার 4 FeS2 মানে 2 Fe2S3 আর সালফার 8টা হয়ে গেছে, মানে এখানে 8 SO2 আমরা বসিয়ে দিয়েছি। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট সমীকরণ, সমীকরণ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দেখুন ফসফরাসের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় জলের উপস্থিতিতে, মানে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সাদা ফসফরাসের বিক্রিয়া ঘটালে তোমার সোডিয়াম হাইপোফসফাইড এবং ফসফিন গ্যাস উৎপন্ন হয়। এবার এখানে বলছে যে এটাকে আমাদের জারণ সংখ্যা পদ্ধতিতে সমতাবিধান করতে হবে। ফসফরাস মুক্ত অবস্থায় আছে, তার জারণ সংখ্যা কত? মুক্ত অবস্থায় থাকার জন্য তার জারণ সংখ্যা হচ্ছে 0, যেই সোডিয়াম হাইপোফসফাইড তৈরি হয়ে গেলে তার জারণ সংখ্যা হয়ে গেছে +1, অর্থাৎ জারিত হয়েছে। আবার ফসফিনাসের জারণ সংখ্যা হয়ে গেছে -3, অর্থাৎ বিজারিত হয়েছে। তার মানে এটাকে আমরা বলতে পারি যে ফসফরাসের জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে 1 একক, জারণ সংখ্যা হ্রাস হচ্ছে 3 একক। এবার জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য 3টি ফসফরাস পরমাণুর জারণ, কারণ এখানে বিজারণ ঘটেছিল, এটা জারণ ঘটেছিল, তার মানে 3 একক হ্রাস পেয়েছিল, তার মানে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য 3টি ফসফরাস পরমাণুর জারণ এবং 1টি ফসফরাস পরমাণুর বিজারণ। এই জারণ বিজারণ কথাটা, কারণ 3 একক হ্রাস পাওয়া মানে সে বিজারিত হয়েছিল, তাহলে ওই সংখ্যাটাই চলে যাবে তার উল্টো জারণে। সেই জন্য বলছি যে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য 3টি ফসফরাস পরমাণুর জারণ এবং 1টি ফসফরাস পরমাণুর বিজারণ দরকার, অর্থাৎ মোট 4টি ফসফরাস পরমাণুর প্রয়োজন। এবং ঠিক একই সাথে যেহেতু বিজারণের ফলে PH3টা উৎপন্ন হয়েছিল, আমরা বিজারণের ফলে PH3 উৎপন্ন হয়েছিল এবং সেটা 3 একক ছিল, তাহলে জারণের জন্য এটা উৎপন্ন হয়েছিল, জারণের জন্য 3টি ফসফরাস পরমাণু লাগছে, তার মানে এখানেও 3 অণু সোডিয়াম হাইপোফসফাইড লাগবে, সেটা এখানে বলে নিয়েছি। দেখো এর ফলে 3টি সোডিয়াম হাইপোফসফাইড ও 1টি PH3 উৎপন্ন হবে, কারণ জারিত হয়েছিল 1 একক, তাই জন্য সেটা চলে যাবে বিজারণের ঘাড়ে, তার মানে 1 অণু PH3 উৎপন্ন হবে। এবং সোডিয়ামের সমতা বিধানের জন্য 3টি সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হবে। ফলে আমরা যা যা বলেছি পরপর বসিয়ে দিয়েছি, 4টে ফসফরাস পরমাণু, 3টে সোডিয়াম হাইড্রোক্সাইড, 3টে সোডিয়াম হাইপোফসফাইড এবং একটা PH3। এবার জলের সমতা বিধানের জন্য আমরা যতগুলো ঠিক দরকার হাইড্রোজেন অক্সিজেন ডান দিক বাম দিক মিলিয়ে ওখানে বসিয়ে দেবো। ফাইনালি আমরা 9 যেটা আমরা আসছি সেটা হচ্ছে দেখো অ্যালুমিনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় জলের উপস্থিতিতে ঘটালে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা এখানে তুমি দেখলেই দেখতে পাবে 0 থেকে হয়ে গেছে তোমার +3, মানে 3 একক বেড়েছে। আবার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেন থেকে +1 ছিল, হয়ে গেছে 0, তার মানে হাফ অণু হাইড্রোজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে দুটো হাইড্রোজেন প্লাস জারিত হয়ে, তার মানে ওখান থেকে 1 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, সেটাকে আমরা নিচে সংক্ষেপে বলার চেষ্টা করেছি। দেখো অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি 3 একক, সোডিয়াম হাইড্রোক্সাইড অণুর একটি এইচের জারণ সংখ্যা হ্রাস, কারণ এখানে একটাই আছে 1 একক। জলের 2টি এইচের জারণ সংখ্যা হ্রাস, তাহলে 2 × +1 থেকে 0, তার মানে 2 একক। তাহলে হাইড্রোজেনের মোট জারণ সংখ্যা হ্রাস কত হলো? 3 একক। অর্থাৎ জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমতা রক্ষার জন্য আমরা নেব 3টে হাইড্রোজেন পরমাণু ও 3টে অ্যালুমিনিয়াম পরমাণু। সেটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে একটা অ্যালুমিনিয়াম পরমাণু ও একটা হাইড্রোজেন পরমাণুর দরকার। তাই সমতাযুক্ত সমীকরণটি হলো, বা হাইড্রোজেন ও অ্যালুমিনিয়াম 1:1 অনুপাতে বিক্রিয়া করবে। এখানে সেইটা আমরা দেখিয়েছি 1:1।
এবার যেহেতু এখান থেকে একটা হাইড্রোজেন পরমাণু বিজারণ হচ্ছিল, সেই জন্য তাহলে একটা হাইড্রোজেন পরমাণু থেকে হাফ অণু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, আর এখানে দুটো হাইড্রোজেন পরমাণু থেকে তোমার এক অণু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। এই সমীকরণ হাফ আর এক যোগ করলে 1.5 মানে 3/2। এবার 3/2টাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে যাই, 2 দিয়ে গুণ করেছি, করে মানে সমস্ত সমীকরণটাকে ওইভাবে আমরা দেখাতে পেরেছি। এবার নিচে আরও কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, এই সমীকরণগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। সমাধান করতে গিয়ে তোমাদের বইয়ে হেল্প নিতে পারো, ম্যাক্সিমামটাই বইয়ে করে দেওয়া আছে, আর যদি না পারো আমাকে বলবে, বাকিটা আমি হেল্প করে দেবো। এই পর্যন্তই আমাদের আজকে থাকবে, বাকিটা আমরা পরের ক্লাসে আলোচনা করব।